আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদ। সবাই তাকে চেনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ২৪-এর গণ অভ্যুত্থান হলো, সেখানেও শিক্ষকদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। জাসাসকেও, মানে অনেক কিছুই তার অভিজ্ঞতার ভাণ্ডারে। আর তার জন্ম হয়েছে লক্ষ্মীপুর জেলায়, লক্ষ্মীপুরের সন্তান। মিস্টার আহমেদ, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব এলেন, উত্তরাধিকার সূত্রে কি পেলেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে দেশের উচ্চশিক্ষার হায়েস্ট রেগুলেটরি বডি বলি আমরা, অ্যাপেক্স রেগুলেটরি বডি। মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে উচ্চশিক্ষার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান। ম্যান্ডেট হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে এবং উচ্চশিক্ষা খাতকে যথাযথভাবে পরিচালনা করা। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান কাজ। আমি জয়েন করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এখন থেকে প্রায় 4-5 মাস আগে। আমি যা পেয়েছি সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের প্রায় ১৭০টা বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এই ১৭০ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫ মিলিয়ন, প্রায় ৫০ লক্ষ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বেশ কিছুদিন পর্যন্ত আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, কিন্তু মান বাড়েনি, শিক্ষার মান বাড়েনি। এটি একটি বড় ধরনের সীমাবদ্ধতা আমাদের। আরেকটা হচ্ছে, আমাদের যেসব গ্র্যাজুয়েটরা তৈরি হয়, সেই সব গ্র্যাজুয়েটরা যথাযথভাবে দেশে অথবা দেশের বাইরে তারা কাজ খুঁজে পায় না। তারা মানে হচ্ছে প্রপারলি তারা এমপ্লয়েবল না। আরেকটা হচ্ছে, আমাদের একাডেমিয়ার সাথে, তার মানে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা রিলেভেন্স নাই, যার ফলে সম্পর্কটা খুবই সীমিত। যার ফলে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে যা শিখে, মানসম্পন্ন শিক্ষা একদিকে পায় না, আরেকদিকে যেটুকু শিক্ষা তারা পায় সেটুকু শিক্ষা চাকরি ক্ষেত্রের সাথে এবং জীবনের সাথে সম্পর্কিত নয়। এটাই হচ্ছে আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা দায়িত্ব গ্রহণ করার পর এবং সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একসাথে মিলে সরকারের যে নির্বাচনী অগ্রাধিকারগুলো আছে, ইলেকশন ম্যানিফেস্টোতে যা কিছু আছে, সেটার ভিত্তিতে আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের এই উচ্চশিক্ষাটাকে যথাযথভাবে ইতিবাচকভাবে রূপান্তর করা সম্ভব হয়। সেটা প্রধান লক্ষ্য কি? প্রধান ১ নম্বর হচ্ছে, আমরা উচ্চশিক্ষার মান উন্নয়ন করতে চাই। ২ নম্বর, আমরা চাই যে উচ্চশিক্ষার সাথে যাতে করে জীবনের এবং কর্মক্ষেত্রের যাতে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের একজন গ্র্যাজুয়েট যে শিক্ষা গ্রহণ করার পর সে অর্জিত শিক্ষা যথাযথভাবে তার যাতে কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে। আরেকটা হচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার সংযোগটা আমরা তৈরি করতে চাই। এর অর্থ আবার এই নয় যে বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রথাগত যে কাজ, সেটা হচ্ছে গবেষণা করা, তারপর হচ্ছে পাঠদান করা, মানে হচ্ছে গবেষণা করা, পাঠদান করার প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব একদিকে যেমন পালন করবে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করবে মানসম্পন্ন শিক্ষা এবং জীবনের সাথে সম্পর্কিত শিক্ষা। আমরা সেই বিষয়ে কাজ করছি। বলা হয় যে প্রতি বছর প্রায় ৭ লক্ষ গ্রাজুয়েট বের হয়, তার মধ্যে মেরে কেটে ৩ লক্ষ গ্রাজুয়েট কোনোভাবে চাকরি পায়, আর ৪ লক্ষ গ্রাজুয়েট চাকরি পান না, বেকারত্ব বোঝা বইতে হয়। কতটা চ্যালেঞ্জ এই বিষয়টা মোকাবেলা করা আপনার জন্যে? এটা তো চ্যালেঞ্জিং। এটা ২টো কারণ আছে। একটা হচ্ছে, আমাদের জব অপরচুনিটিস কম, সেটা তো একটা দিক আছে। আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যেসব গ্র্যাজুয়েটরা তৈরি হচ্ছে, তারা আবার জব মার্কেটের জন্য আবার উপযুক্ত দক্ষতা নিয়ে কিন্তু বের হয় না। এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে? একদিকে যেমন আমাদের চাকরির ক্ষেত্র বাড়াতে হবে, চাকরির সংখ্যা বাড়াতে হবে, একই সাথে আমাদের শিক্ষার্থীরা যাতে করে তার তার বিশ্ববিদ্যালয়গুলোতে সে যা পড়াশোনা করছে তার সাথে সাথে স্কিল যাতে তার মধ্যে ডেভেলপড হয়, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক এবং সফট স্কিল দুটোই যাতে তার মধ্যে ইনফিউজড হয়, সেই প্রচেষ্টাটা আমরা করছি। একই সাথে আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, সেটা হচ্ছে যাতে করে ইথিক্যাল অ্যান্ড ভ্যালুস
ইথিক্স অ্যান্ড ভ্যালুস আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে করে ইনফিউজড হয়, যাতে করে যেসব শিক্ষার্থীরা দক্ষ হয়ে মানসম্পন্ন শিক্ষা নিয়ে বের হবে, একই সাথে তারা হবে মান আপনার এই মানবিক গুণাবলী সম্পন্ন গ্র্যাজুয়েট তারা তৈরি হবে। তাহলে আমরা যদি মানবিক গুণাবলী সম্পন্ন দক্ষ মানব সম্পদ যদি তৈরি করতে চাই, তাহলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে তার পরিবর্তন করা প্রয়োজন, রূপান্তর করা প্রয়োজন। সেই পরিবর্তন এবং রূপান্তরের জন্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে, সরকারকে সাথে নিয়ে। আমরা যদি 60 দশকে ফিরে যাই, আপনার জন্ম সেই সময়টায়, স্বাধীনতা পূর্ব সময়টায় লক্ষ্মীপুরের একটা প্রত্যন্ত গ্রামে, কেমন ছিল তখনকার পরিবেশ, আপনার পরিবার? স্বপ্নটা কি তখন এরকম ছিল যে এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন? আমরা যখন আমার জন্ম যখন হয়েছে, যে সময়টাতে আমরা বেড়ে উঠেছি, তখন শিক্ষার সুযোগ ছিল সীমিত। শিক্ষার সুযোগ সীমিত ছিল, কিন্তু মান সীমিত ছিল না। যেটুকু শিক্ষা তখন প্রদান করা হতো সেটা মানসম্পন্ন শিক্ষা ছিল, সেটা স্কুল লেভেলে হোক, কলেজ লেভেল হোক, শিক্ষার মান ছিল। এটা একটা দিক। আরেকটা হচ্ছে, আমরা সবাই মফস্বলে জন্মগ্রহণ করেছি, মফস্বল থেকে শহরে এসেছি উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ডিফাইন্ড টার্গেট ছিল। টার্গেটটা হলো ভালো পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করলে জীবনে উন্নতি করা যাবে। এই ধরনের একটা মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যে ছিল ওই সময়টা আমরা যারা পড়াশোনা করেছি তাদের মধ্যে। এটি আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের টার্গেট ছিল ডিফাইন্ড, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, ভালো পড়াশোনা করব, ভালো ফলাফল করব এবং তার ভিত্তিতে উন্নত শিক্ষা এবং উন্নত মানের চাকরি কর্মক্ষেত্র আমরা তৈরি করে নিতে পারবো। সেই সুযোগ তখনকার দিনে ছিল, আমরা চেষ্টা করেছি সেই সুযোগটা গ্রহণ করতে। এখন সুযোগ আরও অবারিত হয়েছে, সংখ্যাও বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটি সত্য সেটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার কারণে এবং কাঠামোগত ব্যবস্থার কারণে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায় না। এই জায়গাটাতেই প্রধানত আমরা কাজ করছি। আমি জানতে চাচ্ছি যে সেই সময়ের সংগ্রামের কথা। আমার বাড়ি থেকে আমার স্কুল ছিল প্রায় 4 মাইল দূরে। এই 4 মাইল দূরে আমি হেঁটে যেতাম এবং হেঁটে আসতাম। সেটি আমার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত। আচ্ছা, এই 4 মাইল যে আমরা হেঁটে যেতাম এবং আসতাম, পাকা রাস্তা কখনো ছিল না, গায়ের মেঠো রাস্তা। শুধু রাস্তাও সবসময় থাকতো না, অনেক সময় বর্ষার দিনে কাদা পানি এই সব কিছু পেরিয়েই আমাদেরকে স্কুলে যেতে হতো, আবার স্কুল থেকে আসতে হতো। এই সব কিছুই আমরা অতিক্রম করতে পেরেছি একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের মধ্যে ডিটারমিনেশনটা ছিল। দ্যাট ডিটারমিনেশন ইজ ইম্পর্টেন্ট। একটা সময় থাকে যে সেই সময়, সেই দশকে ক্ষুধার সাথে সংগ্রাম, অভাবের সাথে সংগ্রাম, সেটা কি ছিল? ডেফিনেটলি ছিল, ডেফিনেটলি ছিল। যেমন আমার নিজের পরিবারে ছিল। আমার বাবা ছিলেন একজন স্কুলের শিক্ষক, আমরা 5 ভাই বোন, আমরা প্রত্যেকে পড়াশোনা করতাম। আমার বাবা উনি ওনার আর্লি ক্যারিয়ারে উনি ছিলেন একজন সৈনিক। তারপর সৈনিক জীবন শেষ করে তিনি স্কুল শিক্ষক হয়েছেন, স্কুলের শিক্ষকতা করেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, স্কুলের শিক্ষকতা করেছেন। একজন স্কুল শিক্ষক, সীমিত আয়, অনেক ছেলে মেয়ে, তাদেরকে পড়াশোনা করার জন্য। কিন্তু পরিবারে আমাদের এই লেখাপড়ার আবহাওয়াটা ছিল, যাতে করে আমার বাবা মার প্রধান লক্ষ্য ছিল তার 5 সন্তানকেই যাতে করে স্কুলে, কলেজে, উচ্চশিক্ষায় যাতে শিক্ষিত করা সম্ভব হয়, সেই প্রচেষ্টা তাদের ছিল। যেমন একদিকে পরিবারের সদস্যদের আমার বাবা মায়ের যেমন প্রচেষ্টা ছিল, একই সাথে আমাদের নিজেদেরও ব্যক্তিগতভাবে আমাদের সব ভাই বোনেরই আমাদেরও প্রচেষ্টা ছিল, যার ফলে সম্মিলিত প্রচেষ্টার ফলে যত বাধাই ছিল না কেন, পারিপার্শ্বিক যা কিছু ছিল না কেন, সেগুলো অতিক্রম করা আমাদের পক্ষে সহজ হয়েছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, তখন স্বপ্নটা কি ছিল? আমি যখন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এটা হচ্ছে 1983-84 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। প্রাথমিকভাবে আমাদের স্বপ্ন ছিল যে আমি ভর্তি হয়েছিলাম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই আমার মধ্যে এক ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। সেটা হচ্ছে আমি বুঝতে শিখলাম, এই বিষয় যদি আমি খুব ভালোভাবে শিখতে পারি, এই বিষয় যদি ভালো ফলাফল করতে পারি, তাহলে দেশে এবং বিদেশে পড়ানোর, গবেষণা করার
যথেষ্ট সুযোগ আছে। এটি যখন আমি বুঝতে পারলাম, তখন আমার মনোজগতে এক ধরনের পরিবর্তন আসলো। সেই পরিবর্তনটাই সত্যিকার অর্থে আমাকে ড্রাইভ করেছে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা বিশ্ববিদ্যালয়ে জীবনে তো দেখি সংগ্রাম করে, টিউশনি করতে হয়, সময় মতো মানে মেস ভাড়াটা আসে না বাড়ি থেকে, সেরকম ছিল অভিজ্ঞতাগুলোকে ডেফিনেটলি ছিল। আপনাকে যে সময়টার কথা বলি, সেখানে হচ্ছে কি মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরাই প্রধানত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করত। সেই সময়ে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী থাকতো যাদের বাবা মা পুরো মাসের টাকাটা তাদেরকে দিতে পারত, পাঠাতে পারত। সুতরাং এটি অলমোস্ট অধিকাংশ শিক্ষার্থীর জন্য এটি একটি স্বাভাবিক বিষয় ছিল যে তারা নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য টিউশনি করতো, বা তখন পার্ট টাইম চাকরির সুযোগ সেই অর্থে ছিল না, তবে টিউশনিটাই করার সুযোগটা ছিল। সেই সুযোগটা আমরা অনেকে গ্রহণ করেছি। আর আমরা যেহেতু অনেক ভাই বোন ছিলাম, আমরা 5 ভাই 2 বোন, আমার বাবা স্কুলে শিক্ষকতা করতেন, সুতরাং আমরা এক ধরনের হার্ডশিপের মধ্যেই বড় হয়েছি, এটা বলার কোনো অপেক্ষা নাই। টিউশনের কোনো অভিজ্ঞতা মনে পড়ে? এখন আর সেভাবে ইনস্ট্যান্টলি মনে পড়ছে না, তবে এটুকু বলতে পারি যে কোনো আনপ্লেজেন্ট কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমাদের খুব সম্মান করতো যে যে ছাত্রকে পড়াতাম অথবা যে ছাত্রীকে পড়াতাম, তাদের বাবা মা, তাদের পরিবারের সদস্যরা আমাদেরকে তাদের পরিবারেরই একজন মনে করতেন আর কি, না খুবই সম্মানজনক সম্পর্ক ছিল তাদের সাথে, এটুকু মনে পড়ে। প্রথম টিউশনির অর্থ কত টাকা ছিল? আমার ধারণা 450 টাকা, আমার ধারণা, আমার যদ্দূর মনে পড়ে 450 টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে কি করলেন? ওয়েল, 450 টাকা তো তখনকার দিনে অনেক টাকা না। হঠাৎ করে 450 টাকা পেলে তখন কাপড় চোপড় কেনা, হ্যাঁ, এই যে লাক্সারি আইটেম কিছু কেনা, তখনকার দিনে ছিল বোধহয় কেটস কেনাটা ছিল এক ধরনের লাক্সারি আর কি। হ্যাঁ, আমার মনে পড়ে খুব সম্ভবত আমি কেটস কিনেছিলাম আর কি, না, হ্যাঁ, যে এডিটাস কেটস কিনেছিলাম তখন। আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ লাক্সারি ফর আস। এটা হলো প্রথম ইনকাম। আর পরের মানে প্রাতিষ্ঠানিক উপার্জন? প্রাতিষ্ঠানিক উপার্জন সত্যিকার অর্থে আমি অনার্স পাস করে আমি যখন মাস্টার্সের শেষ পর্যায়ে আসি, তখন একটা কোম্পানি ছিল আইসিআই, হ্যাঁ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল আইসিআই কোম্পানি। আমি সেই আইসিআই কোম্পানিতে প্রথম চাকরিতে জয়েন করি। আমার এখনও মনে আছে, আইসিআই কোম্পানিতে যখন চাকরিতে জয়েন করি তখন আমাদের প্রাথমিক বেতন ছিল 5,000 টাকা। হ্যাঁ, তো 5,000 টাকা তখন অনেক টাকা। তখন একজন ক্লাস 1 অফিসার ১৬৫০ টাকা স্কেলে জয়েন করতেন, আর আমরা তখন এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে 5,000 টাকা বেতন পেতাম। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো সেখানে আমি কিছুদিন চাকরি করার পর আমি আবার বিদেশে চলে যাই, স্কলারশিপ নিয়ে জাপানে চলে যাই পিএইচডি করতে। সো দ্যাট ওয়াজ আন্ডার স্কলারশিপ, জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাই। সো জাপানিজ গভর্নমেন্টের স্কলারশিপ ছিল তখন ইজ ভেরি ভেরি স্মার্ট অ্যামাউন্ট আর কি, না। সো আর্থিকভাবে এরপর থেকে খুব একটা আমাকে আর কষ্ট করতে হয় না, পেছনে তাকাতে হয় না। মিস্টার আহমেদের জীবনে প্রেমটা কখন এলো? মানে যখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন নাকি? দেখুন, আমি শিওর আই এম এ ফ্যামিলি ম্যান। আমার স্ত্রী, ওনার সাথে আমার বিয়ে হয়, সেটা হচ্ছে 1997। সত্যিকার অর্থে ওনার সাথে পরিচয়, ওনার সাথে বিয়ে, এবং তার মধ্যে দিয়েই আসলে আমাদের পারিবারিক জীবন, আমাদের দাম্পত্য জীবন, হ্যাঁ, এটিকে কেন্দ্র করেই আবর্তিত। এর বাইরে আমার কোনো কিছু নাই। মানে কখনো প্রেম দোলাও দেয়নি? কিংবা আপনার উপরে পড়েনি, আপনিও কারোর উপর পড়েননি? আমি সে অর্থে ওইভাবে চিন্তা করি নাই কখনো। মানে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ততার কারণে সেটা? ওয়েল, লাইফ গোজ অন, এভাবেই ছিল। ঠিক আছে, ফিরে আসি 24-এর 5 আগস্ট। 5 তারিখে কি মনে হয়েছে আপনার, কিংবা তার আগে পরে কি মনে হয়েছে কখনো যে আন্দোলনটা কোন মুখে যাচ্ছে? আপনার ভূমিকা কি ছিল? এটি একটি চমৎকার কথা বলেছেন। সত্যিকার অর্থে তখনকার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের আন্দোলন সংগ্রামের একটা প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে যাতে পুনঃপ্রবর্তিত হয় সেই প্রচেষ্টাটাই চালিয়েছিলাম, সেজন্যই আন্দোলন সংগ্রাম করেছিলাম। কেন গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রয়োজন? কারণ আমরা জানি, আমরা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন গবেষণা অথবা শিক্ষা কার্যক্রম যা কিছু পরিচালনা করতে চাই না কেন, পরিচালিত
হোক, সেই প্রত্যাশা আমাদের যা কিছুই থাকুক না কেন, যদি গণতান্ত্রিক পরিবেশ যদি দেশে না থাকে তাহলে সেটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি না। সেই উপলব্ধি থেকেই তখনকার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ দেশের সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই আন্দোলন আপনি জানেন, দীর্ঘদিন সেই আন্দোলন চলেছে। সে আন্দোলনের চূড়ান্ত পরিণতি হয়েছে 5ই আগস্টে। সত্যিকার অর্থে 15, 16, 17 বছর পর্যন্ত যে গণতান্ত্রিক আন্দোলন এদেশে পরিচালিত হয়েছিল, তার মধ্য দিয়ে যে পাটাতনটা তৈরি হয়েছিল, সে পাটাতনের উপর ভিত্তি করে 5ই আগস্ট যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানটা পরিচালিত হয়েছিল। সে অভ্যুত্থানে আমি, আমার সহকর্মীরা সরাসরি আমরা অংশগ্রহণ করেছি এবং সেটা জুলাই মাসের প্রথম থেকে শুরু করে যত ধরনের কর্মসূচি ছিল, সেটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে সব ধরনের ইয়েতেই আমরা অংশগ্রহণ করি। আপনাকে আমি সাধারণত নিজের কথা কখনো বলতে চাই না। 4 তারিখে আমার স্পষ্ট মনে আছে, 4 তারিখে টিএসসির সামনে যে রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সমাবেশে আমি সরকারের পদত্যাগ চেয়েছিলাম। আমার ব্যক্তিগত ধারণা, সেই সময় টেলিভিশনে আমার যতটুকু মনে পড়ে এরকম একটা খবর তখন প্রচারিত হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সরকারের শিক্ষার্থীদের হত্যার অপরাধে তৎকালীন যে সরকার, সে সরকারের পদত্যাগ আমরা চেয়েছিলাম, সে দাবি আমরা উত্থাপন করেছিলাম। সে সময়টায় প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যোগাযোগটা কেমন ছিল? মানে তখন তো ফোন কল ট্যাপ করা হতো। দেখুন, এর আগে একবার এরকম ছাত্রদের যখন আন্দোলন হচ্ছিল, কোটা বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, তখন একবার বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে, ওনার সাথে তখন আমার একবার টেলিফোনে কনভারসেশনটা হয়েছিল। উনি সত্যিকার অর্থে বুঝতে চেষ্টা করছিলেন যে এই কোটা বিরোধী যে আন্দোলন ছাত্রছাত্রীরা করছে, সেক্ষেত্রে শিক্ষকরা কিভাবে সহযোগিতা করতে পারে, অথবা শিক্ষক সহ এই আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষজন কিভাবে এটা সম্পৃক্ত হতে পারে, যাতে করে এই শিক্ষার্থীদের এই আন্দোলনটা যৌক্তিক পরিণতি পায়। এই বিষয়েই ওনার সাথে আসলে আমার কথা হচ্ছিল। তো উনি তো সবসময় এইসব আন্দোলনের ক্ষেত্রে খুবই সাপোর্টিভ ছিলেন। উনি চাইতেন যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনে বিশেষভাবে যাতে করে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে সেটাকে যাতে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়। তো আনফর্চুনেটলি যে কোনোভাবে হোক সেই কনভারসেশনটা, যে এটা কারা যেন এটা রেকর্ড করে তারা আবার এটা লিক করেছিল মিডিয়াতে। দ্যাট ওয়াজ ভেরি টাফ টাইম ফর মি। এনিওয়ে, কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তারপর? ব্যাপারটা আসলে প্রথমে আমি লক্ষ্যই করিনি। ওনার সাথে আমার টেলিফোনে কথা হলো, কথা হওয়ার পর ইটস ওকে, কিন্তু ওই দিন কথাবার্তা খুব স্বাভাবিক ছিল, স্বাভাবিক কথাবার্তা ছিল। কিন্তু ওই দিন রাত্রেই আমি লক্ষ্য করলাম যে প্রায় প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলেই আমাদের দুজনের এই যে এই কনভারসেশনটা প্রচারিত হওয়া শুরু করলো, এবং তাতে করে আমার চারপাশে প্রচণ্ড ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হলো। তখনকার সরকারের বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে আমাকে ট্রেস করার এবং আমার বিরুদ্ধে মামলা দেয়া, আমাকে বিভিন্নভাবে হয়রানি করার প্রচেষ্টা চালানো হয়েছিল। ওকে, সেই সময় আমরা এগুলোকে পার্ট অফ লাইফ ধরে নিয়েছি, হয়েছে এগুলো। আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এখন ইউজিসির চেয়ারম্যান। শিক্ষকতা কতটা মিস করেন? উপাচার্য থাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান থাকা, এগুলো হচ্ছে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন একটা দিক, আরেকটা হচ্ছে সরাসরি ক্লাসরুমে শিক্ষার্থীদের শেখানো, সেটা হচ্ছে ভিন্ন দিক। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই আমি ক্লাস নিতে, শিক্ষার্থীদেরকে পড়াতে, এবং ক্লাসে বোধহয় সবচেয়ে বেশি আমি আনন্দ পাই, তৃপ্তি পাই। যদিও একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন ওকে, আমি যে এনজয় করি না তা না, তবে আমি বোধহয় সবচেয়ে বেশি তৃপ্তি পাই ক্লাস। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? দেখুন, আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি যে পরিকল্পনা করি তা কিন্তু না, তবে এটুকু করি, যখন যে পর্যায়ে আমার উপর যে দায়িত্বটা থাকে, সেই দায়িত্বটা যাতে করে আমি যথাযথভাবে পালন করতে পারি। এই মুহূর্তে আমার একটাই প্রচেষ্টা,
আপনি বলতে পারেন ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষাকে ইতিবাচকভাবে রূপান্তরের ক্ষেত্রে সত্যিকার অর্থে সিগনিফিক্যান্ট রোল প্লে করা। এটাই আমার প্রচেষ্টা। অবসর জীবনে যখন আপনি যাবেন সেগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে? বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে যেহেতু পেশাজীবী সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন, সাংস্কৃতিক সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন, বিএনপি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন, আছেন এবং সেটার ফলও আপনি পাচ্ছেন। তো জনপ্রতিনিধির জায়গায় কোনো চিন্তাভাবনা আছে কিনা? আপনি যথার্থই বলেছেন। আমি সত্যিকার অর্থে রাজনৈতিক আবহেই আমি জীবনযাপন করেছি। এখনো তাই যে করছি না তা নয়। আমি রাজনীতি সচেতন মানুষ, রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা আছে। তবে জাতীয় রাজনীতিতে কখনো আপনার আপনি যেভাবে বললেন সেভাবে কোনো কিছু হব এরকম কোনো চিন্তা আমার এই মুহূর্তে নাই। আপনার জন্য শুভকামনা। শেষে এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আইনটিভির দর্শক শ্রোতা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ইন্টারভিউ করেছেন এবং আপনার সাথে অনেকটুকু সময় ব্যয় করে অনেকগুলো কথা শেয়ার করার সুযোগ পেলাম দর্শকদের সাথে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদ। চেষ্টা করব আগামীতে নতুন কাউকে আপনাদের সামনে হাজির করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।